উফ, বিচ্ছু একটু ভদ্রভাবে খা না, এরকম শব্দ করে খাচ্ছিস কেন তখন থেকে? উফ, এই যে বলবো বাচ্চু, আজকে রান্নাটা যা হয়েছে না, যেন বিয়ে বাড়ির ভোজ খাচ্ছি। তাই আর ভদ্রভাবে খেতে পারছি না। চোখের সামনে এত ভালো ভালো খাবার, যে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছি না। ওরে বাবা, তুই এক এক করে সবগুলো খাবারই খা, তোকে তো কেউ বাধা দেয়নি। কিন্তু দেখিস খাওয়ার পর আবার যেন তোর পেট ব্যথা না শুরু হয়ে যায়, তাহলে তো আবার কাল স্কুল না যাওয়ার বায়না করবি। তোরা আবার শুরু করেছিস? এতদিন পরে সবাই একসাথে বসে একটু ভালো মন্দ খাওয়ার সুযোগ হয়েছে, সেটা উপভোগ কর। অন্যদিন তো কাজের চাপে তোদের সাথে ডিনার করার সুযোগও হয় না। ঠিক বলেছ বাটুল্লা, আমারও তো পড়াশোনার চাপে ভালো করে খাওয়াই হয় না। মাঝে মাঝে পড়ার চাপে জল খেতেও ভুলে যাই। এত পড়া যে খাওয়ারই সময় থাকে না। এবার তাহলে গাঁটটা খা। আজই খেয়ে উঠে তোর পড়া ধরবো আমি, দেখি তুই কত পড়েছিস। না মানে বাটুল্লা, তুমি আজ এতদিন পরে একটু সময় পেয়েছো, তাই এসবের মধ্যে না জড়িয়ে একটু খাওয়া দাওয়া করো। তোমার সাথে খাওয়া দাওয়া করতে পেরে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করি। এই নাও একটা লেগ পিস খাও। আজ রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছে। এত এত কেস সলভ করতে গিয়ে অনেক বাইরে বাইরে খেতে হয়, কিন্তু নিজের বাড়িতে বসে বাড়ির খাবার খাওয়ার আনন্দটাই আলাদা। ঠিক বলেছো মাটুলদা, তোমার কাছ থেকে এত ভালো ভালো জিনিস শিখতে পেরে আমি তো নিজেকে ধন্য মনে করি। আচ্ছা বাটুল্লা, ছাগলের মতো মুরগিরও তো 4টে পা হতে পারতো। কেন রে, তাতে কি হতো? না মানে 4টে না হোক 3টে পা তো থাকতে পারতো, তাহলে অন্তত আমরা 3জন 3টে লেগ পিস খেতে পারতাম। আর একটা বাজে কথা বললে তুই আবার গাঁটটা খাবি। তাড়াতাড়ি খেয়ে বই খুলে বস, আমি এক্ষুনি যাচ্ছি তোর পড়া ধরতে। হয়ে গেল, এত রাতে আবার কে এলো? একটা দিন তোমার সঙ্গে বসে একটু শান্তিতে খাওয়া দাওয়া করবো, তার আর জো নেই। ওভাবে বলতে নেই বাচ্চু, এত রাতে কেউ এসেছে যখন নিশ্চয়ই কোনো বিপদে পড়েই এসেছে। জাগিয়ে দরজাটা খুলে দে। একদম ঠিক বলেছ বাটুল্লা, খাওয়া দাওয়া তো অনেক খাবে। মানুষের বিপদের সময় যদি তার পাশে না থাকতে পারি, তাহলে আর কিসের মানুষ হলাম। আমি এক্ষুনি যাচ্ছি বাটুল্লা, দরজা খুলে দেখি কে এসেছে। আপনার পরিচয়? নমস্কার নমস্কার বাটুল বাবু, আমি ধনলক্ষ্মী ব্যাংকের ম্যানেজার। এত রাতে আপনাকে বিরক্ত করবার জন্য খুবই দুঃখিত। আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি একদম ঘাবড়াবেন না, শান্ত হয়ে আমাকে সব কথা খুলে বলুন। বাটুল বাবু, আমার সমস্যাটা এমনই যে কেউ আমাকে বিশ্বাসই করছে না। সবাই আমাকে চোর ভাবছে। বিশ্বাস করুন বাটুল বাবু, আমি চোর নই, আমি চোর নই। আপনি আগে সমস্যাটা বলুন, তারপর না হয় তদন্ত করে দেখা যাবে কে আসল চোর। বলছি বাটুল বাবু, বলছি। আজ থেকে 6 মাস আগে সুন্দরগড় এস্টেটের বর্তমান জমিদার সুখচাঁদ শেঠ মহাশয় আমাদের ব্যাংকে আসেন। বলুন জমিদার মশাই, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? মেনজার সাহাব, আমি একটা জিনিস আপনাদের লোকারে রাখতে এসেছি। আপনার মতো মানুষের কোনো জিনিস আমাদের ব্যাংকে রাখতে পারলে আমরা খুবই খুশি হব। বলুন বলুন, লকারে কি রাখতে চান? কোনো গয়না নিশ্চয়ই? नहीं नहीं, गहना নয় মেনজার সাহাব, একটা নীল হিরে 50 কোটি দামের একটা ব্লু ডায়মন্ড আপনাদের লোকারে রাখতে এসেছি। 50 কোটি টাকা মূল্যের হিরে? ক্ষমা করবেন জমিদার বাবু, অত দামি জিনিস আমাদের ব্যাংকে রাখা সম্ভব নয়। সেটা ভীষণই রিস্কি ব্যাপার হয়ে যাবে। আপনি একদম ঘাবড়াবেন না মেনজার সাহাব, 50 কোটি টাকাটা কোনো বড় কথা নয়। ওর থেকে অনেক অনেক বেশি দামি জিনিস আমার বাড়িতে আছে। আসলে ওই হিরেটা হচ্ছে আমাদের বাড়ির ঐতিহ্য। ওটা খুবই সম্মানের একটা জিনিস, সেটাই বড় কথা। তাহলে ওই হিরেটা আপনি আমাদের ব্যাংকে কেন রাখতে চাইছেন? আসলে মেনজার সাহাব, হিরেটা আমার খাস মেনজার পাহারা দিতেন। সব সময় উনি ওটা চোখে চোখে রাখতেন, কিন্তু উনি কিছুদিন আগে মারা গেছেন। এখন এটাকে পাহারা দেওয়ার মতো কোনো বিশ্বস্ত লোক নেই আমার কাছে।
এদিকে আমার আবার পাহাড়ে যাওয়ার সময় এসে গেছে। ফি সাল গরমের সময় আমি 6 মাস পাহাড়ে গিয়ে আমাদের বাংলোতে থাকি। আপনাদের ব্যাংকের উপরে আমার আস্থা আছে, আপনারাই এটার যোগ্য সম্মান দিতে পারবেন। আচ্ছা বেশ, জমিদার বাবু, আপনার ওই হিরেটা আমি একটু দেখতে পারি? 50 কোটি টাকার হিরে দেখার সৌভাগ্য তো আমার আগে কখনো হয়নি। এটা আমাদের বংশ পরম্পরায় পেয়ে আসা হিরে। আমার এক পূর্বপুরুষ বাঘের সাথে লড়াই করে এক পাহাড়ের গুহা থেকে এই হীরা উদ্ধার করেন। এটা আমাদের বাড়িতে আসার পর আমাদের জমিদারি আরো 50 গুণ বেড়ে যায়। এই হিরে তারপর থেকে কখনো বাড়ির বাইরে আসেনি। আজ আমি বাধ্য হয়ে এটাকে এখানে নিয়ে এসেছি। এত বড় আর এত সুন্দর হিরে এর আগে আমি কখনো দেখিনি জমিদার বাবু। এটা যেন একটা জাদু শক্তির মতো, সব সময় এটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। এই হীরাটা 6 মাসের জন্য আমি আপনার দায়িত্বে রাখতে চাই। আপনারা যদি এটা রাখতে না চান তাহলে আমি কিন্তু সরকারকে জানাতে বাধ্য হব যে আপনারা ঠিক মতো আমাদের প্রতি কর্তব্য পালন করছেন না। না না সুখচাঁদ বাবু, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। আমি হিরেটা রাখতে রাজি আছি, কিন্তু হিরেটা লকারে রাখতে গেলে তো তার একটা ভাড়া আছে, সেটা কিন্তু আপনাকে দিতে হবে। ও সব নিয়ে চিন্তা করবেন না, আপনি এখন হীরাটা রাখুন। এটা রাখতে যে টাকা লাগবে তার 2 গুণ টাকা 6 মাস পরে আমি আপনাকে দিব, আর এই হিরেটা এসে নিয়ে যাব। আর 2 গুণ টাকার লোভে আপনি হিরেটা রাখতে রাজি হয়ে যান, তাই তো? আগে হ্যাঁ বাটুল বাবু। তারপরে কি হলো বলুন? তারপর সুখচাঁদ বাবু হিরেটা নিজের হাতে লকারে রাখেন, আর আমিও লকারে তালা মেরে তার একটা চাবি জমিদার বাবুকে দিয়ে দিই, আর অন্য চাবিটা আমার কাছে থাকে। কিন্তু 6 মাস পরে সুখচাঁদ বাবু হিরেটা নিতে এলে লকার খুলে দেখি সেখানে ওই হিরেটা নেই, শুধুমাত্র একটা পাথর পড়ে আছে। হোয়াট? হীরের জায়গায় পাথর পড়ে আছে? ইয়ে কেয়া, এ কি দেখছি আমি, এখানে পাথর কেন? আমার নীল হিরে কোথায়? আমার 50 কোটির হিরে পাথর হয়ে গেল কি করে? কি সর্বনাশ হো গয়া রে, ক্যা সতনাশ হো গয়া। হায় 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 হায়। হায় হায় রে, এটা কি করে সম্ভব? এই লকার তো কখনো খোলাই হয়নি, আর এটা চাবি শুধুমাত্র আপনার কাছে আর আমার কাছেই আছে। তার মানে আপনি হিরেটা সরিয়েছেন। আমার পারিবারিক হিরেটা চুরি করে আপনি পার পাবেন না। আমি আপনাদের ব্যাংকের নামে উপর মহলে নালিশ করব, আপনার নামে নালিশ জানাবো। আপনার পায়ে পড়ি জমিদার বাবু, এরকমটা করবেন না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন প্লিজ। আমি এসবের কিচ্ছু জানি না, আমি জানি না হিরেটা কোথায় গেল। আমি এখনই আপনার উপর মহলে জানাচ্ছি, আমার ক্ষতিপূরণ চাই। ব্যাংক থেকে আপনাকে কি বললো? ব্যাংক তো আমার কোনো কথাই বিশ্বাস করছে না বাটুল বাবু। ব্যাংক থেকে বলছে তারা এই ব্যাপারে কিছুই জানে না। এতদিন লকারের চাবি আমার কাছে ছিল, তাই ক্ষতিপূরণের 10 কোটি টাকা নাকি আমাকেই দিতে হবে। কিন্তু আপনি বিশ্বাস করুন বাটুল বাবু, আমি সত্যি জানি না হিরেটা কোথায়। এখন পুলিশও তো আমার কথা বিশ্বাস করবে না। তাহলে আপনিই বলুন, আমি আপনাকে কিভাবে বিশ্বাস করি? সত্যি বলতে আপনাকে বিশ্বাস করানোর মতো কোনো প্রমাণ আমার কাছে নেই। শুধু এইটুকু বলতে পারি বাটুল বাবু, আমি জীবনে কখনো কোনো অসৎ কাজ করিনি, কোনো মিথ্যে কথা বলিনি। আর আপনার কাছে মিথ্যে কথা বলবার সাহস আমার নেই। আপনার যা শক্তি আর বুদ্ধি তা দিয়ে আপনি ঠিক আমার মিথ্যে কথা ধরে ফেলবেনই। আমি যদি সত্যি চুরি করতাম তাহলে আপনার কাছে কখনোই আসতাম না। আমি ততটাও বোকা নই। এটাও তো হতে পারে আপনি পুলিশের হাত থেকে বাঁচার জন্য আমার কাছে এসেছেন। না বাটুল বাবু, না। জানি আপনি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেবেন না। আর আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনি তো নিজেই আমাকে পুলিশের হাতে তুলে দেবেন। আমি সব জেনে শুনেই আপনার কাছে এসেছি বাটুল বাবু। ঠিক আছে, ঠিক আছে, আমি আপনাকে আপাতত বিশ্বাস করলাম,
কিন্তু আপনি যদি দোষী হন তাহলে আপনি অবশ্যই শাস্তি পাবেন। আমি এই হীরের রহস্য সমাধান করার ভার নিলাম। কাল আমাকে সুন্দরগড় গিয়ে জমিদার শোকচাঁদ শেঠের সাথে দেখা করতে হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বাটুল বাবু, অসংখ্য ধন্যবাদ। এখন আপনি ভালো করে খাওয়া দাওয়া করুন। বোঝাই যাচ্ছে টেনশনে আপনি খাওয়া দাওয়া করেননি। একদম দুশ্চিন্তা করবেন না। আপনি যদি সত্যি নির্দোষ হয়ে থাকেন তাহলে কথা দিচ্ছি আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না। এত বড় বাড়ি, কিন্তু দেয়ালের ঘড়িটা বন্ধ কেন? আশ্চর্য। अरे नमस्कार नमस्कार বাটুল বাবু। সুন্দরগড়ের জমিদার বাড়িতে আপনাকে স্বাগত জানাই। আপনাকে নিশ্চয়ই থানা থেকে পাঠানো হয়েছে। আমার এত বড় বিপদের সময় আপনি এসেছেন, তাতে আমি খুবই কৃতজ্ঞ। আমাদের পরিবারের একটা ঐতিহ্যবাহী জিনিস চুরি হয়ে গেছে। হিরেটা যে আর নেই তা আমি এখনো মেনে নিতে পারছি না বাটুল বাবু। আচ্ছা, আপনি হিরেটা ব্যাংকে জমা রেখে এই 6 মাস কোথায় গিয়েছিলেন বলুন তো? আসলে বাটুল বাবু, আমি বছরে 6 মাস হিমালয়ের একটা নির্জন গ্রামে থাকি। প্রত্যেক বছর গরমের সময় আমি সেখানে যাই। ঠান্ডা আবহাওয়ায় গ্রামের নির্জন পরিবেশ আর পাহাড়ের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। ওখানে আমাদের একটা বাংলো বাড়ি আছে। বছরে 6 মাস সেখানে কাটানোই আমার নেশা বলতে পারেন। এর আগে যিনি হিরেটা পাহারা দিতেন তার নাম কি ছিল? আর তিনি ছিলেন আমার বিশ্বস্ত ম্যানেজার বিজন বাবু। তিনি হঠাৎ মারা যাওয়ায় হিরেটা আমি ব্যাংকের লোকারে রেখে দিতে বাধ্য হই। আচ্ছা জমিদার বাবু, এত বছর ধরে হিরেটা আপনাদের বাড়িতে আছে, তার নিশ্চয়ই কোনো ছবি আছে আপনার কাছে? ছবি? আরে না না, ও তো মূল্যবান একটা পাথর। 50 কোটি টাকা দাম তার। ওরকম একটা গৌরবময় বস্তুর ছবি তোলার কোনো প্রয়োজন করিনি আমি। আচ্ছা, হিরেটা কোথায় থাকতো বলুন তো? ইয়ে তো এই সিন্দুকটার মধ্যে হিরেটা সব সময় থাকতো। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। যত তাড়াতাড়ি সম্ভব আমার হিরেটা উদ্ধার করে দিন বাটুল বাবু। ওটা আমাদের বাড়ির গৌরব। আপনি ব্যাংকের ও ম্যানেজারটাকে ধরুন। ও লোকটাই আমার হিরে চুরি করেছে। বেটা আমার হাতে পায়ে ধরেছিল, তাই 10 কোটিতে রাজি হয়েছি। 50 কোটি টাকা তো সে দিতে পারবে না। কিন্তু 10 কোটিও কি দিতে পারবে সে? সেটাও তো অনেক টাকা। অত টাকাও বা সে কোথায় পাবে? তাতে তো আমার কিছু করার নেই বাটুল বাবু। ভুলে যাবেন না, ওটা আমাদের পারিবারিক হিরে। ওটা অমূল্য। জরিমানা তো দিতেই হবে। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। আপনি পুলিশকে এই মুহূর্তেই কোনো পদক্ষেপ নিতে বারণ করুন। আমি ম্যানেজার বাবুর সাথে এই ব্যাপারে কথা বলে দেখছি। ঠিক আছে বাটুল বাবু। ম্যানেজার বাবু, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমি ব্যাপারটা দেখছি। আশা করি খুব শীঘ্রই আমি তদন্ত শেষ করতে পারবো। ধন্যবাদ বাটুল বাবু, ধন্যবাদ। এখন তোরা কিছুক্ষণ একা থাক। আমি একটু লাইব্রেরিতে যাব, একটু পড়াশুনো করতে হবে। এই সুন্দরগড় এস্টেটের ইতিহাসটা একটু ভালো করে জানতে হবে। এখন আমাকে কেউ ডিস্টার্ব করবি না। কেউ ফোন করলে বলবি বাটুলদা ব্যস্ত আছে, এখন কথা বলতে পারবে না। ঠিক আছে বাটুলদা। হ্যালো হ্যালো, মাটুল বাবু কোথায়? উনি কি ওনার তদন্ত শেষ করেছেন? না, বাটুলদা ঘরে একা দরজা বন্ধ করে আছে, এখনো ঘর থেকে বের হয়নি। তাহলে কি বাটুল বাবুও ফেল করে যাবেন? আমায় কি জেল খাটতে হবে? হায় হায় হায়, এবার কি হবে? কি হবে এবার? আপনি একদম চিন্তা করবেন না ম্যানেজার বাবু, বাটুলদা ঠিক কোনো না কোনো উপায় বের করবেই।
ক্যা ঘন্টা উপায় বার করবে, ও বাটুলের দ্বারা কিছু হবে না। আমি ও চোর ম্যানেজারের কাছ থেকে জরিমানা আদায় করেই ছাড়বো। এই বিচ্ছু, সবাই তো বলছে মাটুলদা নাকি ফেল করে যাবে, সে কিচ্ছু করতে পারবে না। আচ্ছা বিচ্ছু, তোর কি মনে হয় বলতো, মাটুলদা কি এই রহস্যের সমাধান করতে পারবে? অবশ্যই পারবে রে বাচ্চু। তুই দেখে নিস, বাটুল্লা তার গায়ের জোর আর মাথার বুদ্ধি দিয়ে হীরের চুরির কিনারা করেই ফেলবে। তাই যেন হয় রে বিচ্ছু, মাটুলদা কোনো কিছুতে সফল হবে না, সেটা কখনো হতে পারে না, আমার পুরো বিশ্বাস আছে। বাটুল্লা, কোনো উপায় কি পাওয়া গেছে? সেসব পরে বলছি, এক্ষুনি আমাকে একটু বেরোতে হবে। কোথায় যাবে গো মাটুলদা? সুন্দরগড়ের জমিদারের সাথে দেখা করতে যাব। আপনার নীল হিরেটা পাওয়া গেছে জমিদার বাবু। ক্যা হিরে পাওয়া গেছে? তাতে এমন অবাক হবার কি আছে? না মানে, ও আচ্ছা, এ কোথা সে হিরে এখনই দিয়ে দিন, সেটা আমায়, ওটা আমি দেখতে চাই। এই যে আপনার হিরে। আরে দিন দিন, এক্ষুনি দিন আমার হিরে, আমার হাতে দিন বাটুল বাবু হিরেটা। আরে ইয়ে কেয়া, এটা কি? কেন, হিরে চিনতে পারছেন না নাকি? ये কোথায় হিরে? এটা তো একটা পাথর। আপনিও তো ব্যাংকের লকারে পাথরই রেখেছিলেন। বিলকুল নাহি, একদম না। ব্যাংকের ম্যানেজার দেখেছে ওটা একটা নীল হিরে ছিল। আপনিও তো একটু আগে নীল হিরেই দেখছিলেন, তাই না সুখচাঁদ বাবু? কি বলতে চাইছেন বাটুল বাবু? দেখুন জমিদার বাবু, আমি কিন্তু আপনার কারসাজি সব জানি। কি জানেন, কি জানেন আপনি? আপনার দাদু মানে সুন্দরগড়ের দোর্দণ্ড প্রতাপ জমিদার সুন্দরলাল শেঠ মহাশয় ছিলেন একজন বড় মাপের জাদুকর। আর শুধু জাদুই নয়, তিনি সম্মোহন বিদ্যাও জানতেন। সুন্দরগড় সম্বন্ধে পড়াশুনো করতে গিয়ে আমি এই তথ্যটা জানতে পারি। সুন্দরলাল শেঠ সামনের লোককে সম্মোহন করার এক আশ্চর্য বিদ্যা জানতেন। সম্মোহন বিদ্যা নিয়ে সুন্দরলাল একটা বইও লিখেছিলেন। সুন্দরগড় এস্টেটের ইতিহাস নিয়ে পড়াশুনো করতে গিয়ে সেই বই আমার হাতে আসে, আর ওই বই পড়েই আমি সম্মোহন বিদ্যা আয়ত্ত করেছি। কি বলতে চাইছেন আপনি? মানুষ যে জিনিসটা দেখতে চায়, কল্পনায় তার একটা ছবি সে বানিয়ে ফেলে। এই কল্পনাকেই কাজে লাগিয়ে কাউকে সম্মোহন করা যায়। একটু আগে আপনি নীল হিরে দেখতে চেয়েছিলেন, তাই আমার হাতে নীল হিরে দেখতে পেয়েছিলেন। কিন্তু যখনই ওটা হাতে নিলেন, তখনই আপনার মোহ ভঙ্গ হলো। ঠিক তেমনি সেদিন ব্যাংক ম্যানেজার আপনার মুখে নীল হীরের কথা শুনে কৌতূহল বশত নীল হীরের কথা মনে মনে ভাবছিলেন, সেটাকে দেখতে চেয়েছিলেন। তাই আপনার হাতের পাথরটাকেও ওনার নীল হীরে বলে মনে হয়েছিল। তিনি ওটাকে নীল হীরে বলেই বিশ্বাস করে নিয়েছিলেন। কিন্তু এখন লকার খুলে সেখানে শুধুই পাথর দেখা যায়। সবাই ম্যানেজারকেই সন্দেহ করে। সবাই ভাবে ব্যাংকের ম্যানেজার হিরে নিয়ে গিয়ে সেখানে একটা পাথর রেখে গেছে। তার মানে আপনি সব ধরে ফেলেছেন? হ্যাঁ সুখচাঁদ বাবু, আপনার কারসাজি ধরা পড়ে গেছে। আপনি একজন নিরীহ মানুষকে ফাঁসিয়ে ভীষণ অন্যায় করে ফেলেছেন। আপনার শাস্তি হবেই। আমাকে ছেড়ে দিন বাটুল বাবু, ক্ষমা করেন আমাকে। আসলে আমাদের জমিদারি এখন তোলানিতে এসে ঠেকেছে। এস্টেটের আর্থিক অবস্থা খুবই খারাপ, রোজগার পাতি অনেক কমে গেছে। জমিদার বাড়ির আগের ঐতিহ্য প্রতাপ আর নেই। আমি সেটা আগেই আন্দাজ করেছি। আমি খবর নিয়ে আপনার ড্রাইভারের কাছ থেকে এটাও জানতে পেরেছি যে আপনি এবার গাড়ি নিয়ে আর শৈল শহরে বেড়াতে যাননি। আপনার কাছে গাড়িতে তেল ভরার টাকাই নেই, তাই আপনি এই 6 মাস ঘাপটি মেরে এই বাড়িতেই বসেছিলেন। আপনি যথেষ্ট অন্যায় করেছেন। আপনি সর্বসমক্ষে এসে নিজের দোষ স্বীকার করবেন, পুলিশের কাছে সব ঘটনা খুলে বলবেন। ঠিক আছে বাটুল বাবু, আমি তাই করব।
ধন্যবাদ বাটুল বাবু, আপনার বুদ্ধির জোরেই আমার চাকরি, মান সম্মান সবকিছু বেঁচে গেছে। আপনি না থাকলে আজ হয়তো আমাকে জেলে থাকতে হতো। ধন্য বাটুল বাবু, আপনি সত্যি মহান। অন্যায়ের প্রতিবাদ করাই আমার কাজ ম্যানেজার বাবু। অসৎ পথে যারা চলে তাদের শাস্তি হওয়াটাই বাঞ্ছনীয়। বাটুলদা, ভাগ্যিস তুমি এই বইটা পেয়েছিলে, তার জন্যই তুমি জমিদার বাবুর চালাকিটা ধরে ফেলতে পেরেছো, তাই না গো? হ্যাঁ, সুন্দরগড় সম্বন্ধে পড়াশুনো করতে গিয়ে লাইব্রেরিতে আমি বইটা পাই। এই বই থেকেই আমি সম্মোহনের ব্যাপারে জানি। এই বইটাই আমার মাথার জটগুলো খুলতে সাহায্য করেছে। যখন সাহস আর শক্তি দিয়ে কোনো কাজ হয় না, তখন বুদ্ধি দিয়েই সেই কাজটা করতে হয়, কি তাই না? কিরে বিচ্ছু, কাল ভোরে ছুটতে যাবি তো? ছুটতে যেতে তো রাজি, কিন্তু ভোরে আমি ছুটতে যেতে পারবো না বাচ্চু। বিকেলে যেতে হলে বল। সেদিন স্কুলে স্যার কি বললেন মনে নেই তোর? স্বাস্থ্যই সম্পদ, তুই এত কুঁড়ে কেন রে? আরে কুড়ে কোথায়, স্বাস্থ্যই তো সম্পদ, আর সম্পদ যত বাড়বে ততই ভালো। তাই স্বাস্থ্যটাকে ছোটাছুটি করে ব্যায়াম করে তো ঝরিয়ে ফেলতে পারবো না। উফ, তুই বড্ড ফাঁকিবাজ হয়ে যাচ্ছিস রে বিচ্ছু। কাল ভোরে আমি কিন্তু এক্সারসাইজ করতে যাব, আর তোকেও টেনে তুলবো বলে দিচ্ছি। হ্যাঁ যাস, ফেরার সময় আমার জন্য 10টা কচুরি নিয়ে আসিস। তুই স্বাস্থ্য ঝরা, আমি স্বাস্থ্য জমাবো। যা ঘুমা, গুড নাইট। গুড নাইট। বই দাদু, ও বই দাদু, একটা বইয়ের খোঁজ লাগবে গো। কি বই দাদু ভাই? বিনা পরিশ্রমে শক্তিশালী হওয়ার উপায়, এই নামে কোনো বই আছে? বিনা পরিশ্রমে শক্তিশালী? ওই হাসি মজার বইগুলোই ডান দিকে পাবে। হাসির বই না, শরীর মেকিং উইদাউট ডুইং জগিং, মানে বডি বিল্ডিং করব, কিন্তু সকালে উঠবো না, ব্যায়াম করব না, এমনি এমনি পুচপুচ করে বডিটা অনেক বড় বড় ফোলা ফোলা হয়ে যাবে, বুঝেছ? ওই বাম দিকের সেকশনে চলে যাও, ওখানে যদি এমন বই পাও একটু খুঁজে দেখো। আচ্ছা বই দাদু, দেখছি। কি মোটা মোটা বইয়ের সাইজ, কয়েকটা তো 5 বালিশের মতো। এগুলো বই না, থানিট। এইসব বই পড়ে শরীর চর্চা হবে কি করে? বুঝেছি, যা ভারী বই, চাগাতে চাগাতেই বডি ফিট হয়ে যাবে। আচ্ছা, এটা কি ম্যাগাজিন? ইউরোক্রিট দেশের রাজা ইউরিপাস, তিনি এ মহাবিশ্বের সর্বশক্তিশালী পুরুষ। তিনি অপরাজেয়, তাকে আজ অব্দি কেউ যুদ্ধে হারাতে পারেনি। তিনি মল্লযুদ্ধেও অপরাজেয়। বাস, বাটুলদাকে বলতে হচ্ছে ব্যাপারটা। আমি শক্তির উপাসক ইউরিপাস, আমায় কেউ হারাতে পারেনি, পারবেও না। তিনি পাঞ্জা খসাতেও অপরাজেয়। আমি শক্তির দেবতা, আমার শক্তির কাছে তোরা সবাই তুচ্ছ। এই জগতে শক্তির আরেক নাম হলো ইউরিপাস। বাস, এসব কি লিখেছে? ইউরিক্রিট মনে করে সে নিজে শক্তির দেবতা, তার শক্তির কাছে সবাই তুচ্ছ। এই জগতে শক্তির আরেক নাম ইউরোক্রিট। বাবা, এ তো ডেঞ্জারাস। কি 216 জন কুস্তিবিদ তার সাথে সম্মুখ সমরে নেমে পরাজিত হয়েছে। পৃথিবীর এমন কোনো অংশ নেই যেখানে মানুষকে তিনি পরাজিত করেননি। বাটুলদার সাথেই লড়াই করেনি। ইউরিপাস নিজেকে লৌহ মানব হিসেবে পরিচয় দেন। তিনি নিজেকে শক্তির শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেছেন। বাটুলদা, জানো তো
এখন অব্দি ওই রাজা ইউরিপাস পৃথিবীর 216 জন তাবর তাবর ওই কুস্তিগীর লোকজনদের মল্লযুদ্ধে পরাজিত করে ফেলেছে। পৃথিবীর এমন কোনো অংশ নেই যেখানকার মানুষকে তিনি যুদ্ধে পরাজিত করেননি। ইউরিপাস নিজেকে লৌহ মানব হিসেবে পরিচয় দেন। কি বলবো তোমাকে, এমনকি তিনি নিজের মূর্তি প্রতিষ্ঠা করেছেন ওর শহরে, আর বলছেন উনি নাকি শক্তির দেবতা। তাই নাকি? হ্যাঁ গো, পৃথিবীর সব শক্তিশালী লোককে নাকি হারিয়ে ফেলেছে। তোমার সাথেই লড়াই করেনি এখন পর্যন্ত। তোমার খবরটা মনে হয় পাইনি, বুঝলে? ধ্যাৎ, লৌহ মানব, শক্তিশালী পুরুষ, পৃথিবীর সব শক্তিশালী লোককে নাকি হারিয়েছে। আমাদের বাটুল্লার সাথে লড়াই হলো না, আর নিজেকে শক্তি শ্রেষ্ঠ বলে দিল। বাটুল্লা, তোমার কিন্তু উচিত ওই ইউরিপাস রাজাকে সরাসরি লড়াইতে চ্যালেঞ্জ জানানো। তারপর ওই রাজা বুঝবে উনি বিশ্বের শক্তিশালী পুরুষ না হাতি। বিচ্ছু, এসব বলছিস কেন? না গো বাটুল্লা, বিচ্ছু কিন্তু ঠিকই বলছে। না রে বাচ্চু, আমি হলাম বাটুল, স্রেফ বাটুল। আমার কিছুই চাই না। কয়েক হাড়ি ভাত আর 2 বালতি দুধ হলেই আমি তৃপ্ত। আরে বাটুল্লা, তুমি কি বলছো? এটা আমাদের দেশের সম্মানের ব্যাপার। তোমার লড়াই মানে তো দেশের লড়াই। তুমি না গেলে সেটা তো দেশের অপমান। কারণ সারা বিশ্বের লোক তখন জানবে ইউরিক্রেট দেশেই থাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী মানুষ। এটা তো ঠিক নয় বাটুলদা। এটা ঠিক বলেছিস বাচ্চু, দেশের সম্মান জড়িয়ে গেছে। কিন্তু তোরা একটা জিনিস ভাব, আমি ওনার সাথে লড়াই করলে আমি তো ওনাকে হারিয়ে দেব। কিন্তু তারপর হবেটা কি? উনি নিজেকে আরো শক্তিশালী প্রতিপন্ন করার নেশায় আরো খারাপ পন্থা অবলম্বন করতে পারেন। ফলে আমার শুধু নয়, আমার সাথে সাথে তোদেরও প্রাণ সংশয় হতে পারে। তাহলে উপায় কি হবে বাটুলদা? ওই রাজাকে শুধু যুদ্ধে হারালেই হবে না, জব্বর শিক্ষা দিতে হবে যাতে তার দম্ভ ভেঙে যায়। তাই আমি তার আহ্বানে সাড়া দিয়ে ইউরোক্রিটে যাব। ইয়েস, আবার আমরা ঘুরতে যাব, কি মজা! ও বাটুলদা, এখানকার মানুষদের এমন অবস্থা কি করে হলো গো? সেটাই তো দেখছি। যে দেশের রাজা এত শক্তিধর, সেই দেশের প্রজা শারীরিকভাবে এত দুর্বল কেন? ওদের সাথে কথা বলে জানতে হবে ওদের সমস্যাটা। কথা বলি। আপনার এমন চেহারা হয়েছে কেন? রাজ্যে কি এবছর চাষাবাদ ভালো হয়নি? হ্যাঁ, আপনার পোশাক আশাক দেখে তো আপনাকে এখানকার লোক বলে মনে হচ্ছে না। তাই হয়তো এমন প্রশ্ন করছেন। এখানকার লোকেরাই শুধু জানে তাদের কষ্ট। কি কষ্ট আপনাদের? বলুন আমায়। জেনেই বা কি করবেন? পারবেন কিছু করতে? রাজা ইউরিপাস নিজে বলশালী শক্তিশালী হওয়ার জন্য প্রচুর খাবার দাবার খান, আর ওনার খাদ্যের চাহিদা মেটানোর জন্য প্রজারা না খেতে পেয়ে দিনের পর দিন থাকছে। মানে উনি আপনাদের বঞ্চিত করে নিজের দিকটা দেখছেন? তার বলছি কি, শুনুন তবে। উনি আমাদের আখ ক্ষেতের সমস্ত আখ নিয়ে গেছেন রাজপ্রাসাদে, কারণ আখ ছাড়িয়ে দাঁত মজবুত করবেন। সমস্ত গাছের ফল মূল উনি লোক পাঠিয়ে নিয়ে গেছেন নিজের আহার সম্পূর্ণ করবেন বলে। এভাবে উনি নিজের জন্য প্রজাদের দিকটা দেখছেন না। ওরে বাবা বাটুল্লা, উনি তো একাই গোটা রাজ্যের খাবার হাফিস করে দিচ্ছেন গো। এসব বলো না, একদম রাজার নামে কিচ্ছু বলো না। আমরা ওনার কাছে আমাদের অভিযোগও নিয়ে যেতে পারি না। আমরা অভিযোগ করলে উনি উল্টে আমাদেরই শাস্তি দেন। বুঝেছি। বাটুল্লা, এই সেই দুষ্টু লোকটা যে গায়ের জোরের বড়াই করছে। লোকটাকে জব্বর শিক্ষা দিতে হবে রে বাচ্চু। এই সেই লোক যে আমায় যুদ্ধের আহ্বান জানিয়েছিল। হ্যাঁ মহারাজ, কিন্তু একটা কথা পরে শুনবো, কিন্তু এই লোক আমায় হারাবে। ও জানে আমি কি। তোরা আমায় হারাবি, আমার সাথে লড়াইয়ের জন্য ন্যূনতম যোগ্যতাও লাগে। তোদের তো তাও নেই। আমার সাথে লড়ার আগে আমার মূর্তির সাথে লড়াই কর তুই। আমার মূর্তির ক্ষতি করতে পারলে
তখন ভেবে দেখব তোর মতো লোকের সাথে লড়াই করা যায় কিনা। বাচ্চু বিচ্ছু, তোরা চল আমার সাথে, আমরা মূর্তির কাছে যাই। এটা তো নিরেট ইস্পাতের তৈরি মূর্তি। তুমি এটা ভাঙতে পারবে বাটুলদা? চেষ্টা করেই দেখা যাক না। কিন্তু এত সুন্দর শিল্পকর্ম ধ্বংস করা কি উচিত হবে বান্টুল্লা? আমিও সেটাই ভাবছি। এই মূর্তি ভাঙলে শিল্প আর শিল্পীর অপমান করা হবে। এটাকে বরং তুলে রাজার সামনে নিয়ে গিয়ে ফেলবো। এই নিরিত ইস্পাতের মূর্তি এত বড় সাইজ, তুমি পারবে এটা তুলতে বান্টুলদা? দেখাই যাক না পারি কিনা। আপনার কাছে এটা আপনার মূর্তি, কিন্তু এটা আমার কাছে কেবল মূর্তি নয়, এটা আমার কাছে এক শিল্পীর শিল্পকর্ম। তাই এটা ধ্বংস করলাম না, নইলে এই মূর্তি ভাঙতে আমার বিন্দুমাত্র সময় লাগতো না। শিল্পীর মর্যাদায় আমি এটা শুধুমাত্র স্থানচ্যুত করলাম। হ্যাঁ, অসম্ভব, অসম্ভব, এ হতে পারে না। হয় রাজা মশাই, অনেক কিছুই হয়। বাটুল চাইলে অনেক কিছুই হয়। আচ্ছা আচ্ছা বাটুল বাবু, আপনি এখন প্রাসাদে আসুন। আপনি তো প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এবার আপনারা বরং প্রাসাদে বিশ্রাম নিন। রাজার সঙ্গে মল্লযুদ্ধের আগে আমরা আতিথেয়তার কোনো অভাব রাখি না। আসুন। নিশ্চয়ই কোথাও গলদ আছে। আমার মনে হয় ওই মূর্তিটায় খাঁটি ইস্পাত নেই, নিশ্চয়ই খাদ মেশানো হয়েছে। নইলে ইস্পাতের মূর্তি চাগানো, তাও একা মানুষের পক্ষে অসম্ভব। মন্ত্রী, ডাকো মূর্তির কারিগরকে। রাজা মশাই, শুনলাম আপনি আমায় তলব করেছেন। হ্যাঁ, তুই আমায় ঠকিয়েছিস। কিভাবে রাজা মশাই? আমি আবার ঠকালাম কোথায়? তুই আমার যে মূর্তি বানিয়েছিস তাতে খাঁটি লোহার বদলে খাদ মিশিয়েছিস। তাই ওই মূর্তি একজন শহরের কেন্দ্র থেকে প্রাসাদের সামনে বয়ে নিয়ে আসতে পেরেছে। খাদ না মেশালে ওই মূর্তি তো তোলাই সম্ভব হতো না। না না রাজা মশাই, আমি এক কণাও খাদ মেশাইনি। ওই মূর্তি খাঁটি ইস্পাতের তৈরি মূর্তি। এই, রাজার মুখে মুখে তর্ক? রাজা মহাশয় যা বলছেন চুপ করে শোন। আমি সত্যিই কিছু মেশাইনি মহারাজ। তুই মিশিয়েছিস, আর তার ফল স্বরূপ তোকে আমি মৃত্যুদণ্ড দিলাম। কোনো শেষ ইচ্ছে থাকলে বলে ফেল, নইলে তুই আর কালকে সূর্য দেখতে পাবি না। একটাই শেষ ইচ্ছে হুজুর, যিনি এই মূর্তি চাগিয়েছেন আমি তার সাথে একবার দেখা করতে চাই। ঠিক আছে, এই নিয়ে যাও ওকে বাঁটুলের ঘরে। নমস্কার বাটুল বাবু, আমি জগন মূর্তিকর। নমস্কার, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আগে আপনি রাজার যে মূর্তিটা তুলে এনেছেন সেটা আমারই বানানো, কিন্তু আপনার এই কাজের জন্য আজ আমার মৃত্যুদণ্ড হলো। মৃত্যুদণ্ড? আপনার? কেন? আপনি ওই বিশাল আকৃতির মূর্তি তুলেছেন, আর তাই রাজা মশাই ভেবেছেন আমি ওতে খাদ মিশিয়েছি। সেই জন্যই মূর্তি তোলা সম্ভব হয়েছে, আর তাই আমার মৃত্যুদণ্ড। চলুন রাজা মশাইয়ের কাছে, আমি দেখছি কি করা যায়। রাজা মশাই, আমার একটা অনুরোধ আছে আপনার কাছে। কি অনুরোধ? এই জগন মূর্তিকরকে আপনি মৃত্যুদণ্ড থেকে রেহাই দিন। অসম্ভব, ও আমায় ঠকিয়েছে বলেই তুই মূর্তি তুলতে পেরেছিস। ওকে মুক্তি দেওয়া অসম্ভব। মহারাজ, আমি আপনার মূর্তি তুলতে পেরেছি শুধু, কিন্তু ভাঙতে তো পারিনি। আপনি কিন্তু ভাঙার কথা বলেছিলেন। ঠিক ঠিক, তাই তো বলছি মহারাজ, ওই মূর্তি বহন করার ক্ষমতাই আমার আছে, কারণ আমি ওই কাজে পারদর্শী। কিন্তু ভাঙতে আমি পারবো না। আমার মনে হচ্ছে তুই এসব মিথ্যে কথা কারিগরকে বাঁচানোর জন্য বলছিস। না মহারাজ, চলুন এখনই আপনি মূর্তির সামনে চলুন, আমি চেষ্টা করে দেখি ভাঙতে পারি কিনা। ভাঙতে পারলে আপনি যা সিদ্ধান্ত নেবার নেবেন। চল, যাওয়া যাক।
দেখুন মহারাজ, আমি নিজেই এটা ভাঙতে অক্ষম। খাঁটি ইস্পাত বলেই না এটা সম্ভব হয়েছে। ঠিক আছে, তাহলে কারিগর, তোর মৃত্যুদণ্ড বাতিল। যা, তোকে মুক্তি দিলাম। আর বাঁটুল, তুই যা গিয়ে মূর্তিটাকে আগের জায়গায় মানে শহরের মাঝখানে রেখে আয়। রাজামশাই, বাঁটুল কিন্তু আপনাকে ঠকিয়ে দিল। মানে কি বলতে চাইছো? আচ্ছা, আপনি কি সত্যিই জানেন না বাঁটুলকে? ওকে সারা পৃথিবীর লোক জানে। ও চাইলে এক হাতে পাহাড় তুলে ফেলতে পারে। বাঁটুল চাইলে এই রাজপ্রাসাদকে নিমিষে গুঁড়িয়ে ফেলতে পারে। বাঁটুল চাইলে পারে না এমন কিছু নেই মহারাজ। আপনি তাকে আমন্ত্রণ জানিয়ে নিজের বিপদ ডেকে এনেছেন। ওই বাঁটুল থাকলে তো আমি শক্তি শ্রেষ্ঠ ইউরিপাস হতে পারবো না। বুদ্ধি দাও, তুমি বুদ্ধি দাও। বলো আমি কি করব, কিভাবে বাঁটুলকে সরিয়ে ফেলবো? একটা উপায় আছে মহারাজ। আজ বাঁটুলকে আপনি রাতে নিমন্ত্রণ করুন, তারপর ওর খাবারে এমন কিছু মিশিয়ে দিন যেন বাঁটুল চলে যায় ঘুমের দেশে। আর আমি রাজপ্রহরীদের নিয়ে ওই বাঁটুলকে গ্রেট নদীর জলে ফেলে দেব। তাহলেই কেল্লা ফতে। আর তারপর আমি সবাইকে বলে দেব বাঁটুল আমার সাথে প্রতিযোগিতার ভয়ে রাতের অন্ধকারে পালিয়ে গেছে। ব্যাস, তাহলেই হবে। মন্ত্রী, আজ বাঁটুলকে নিমন্ত্রণ করো নৈশভোজের জন্য। দেরি করা যাবে না। আপনি কিছু খাচ্ছেন না? রাজারা সবার সামনে তো ভোজন গ্রহণ করে না বাঁটুল। তুমি খাও বাঁটুল, পেট ভরে খাও। কাল আবার আমার সাথে মোকাবিলা আছে তোমার। রাজামশাই তুই তোকারি ছাড়া কথা বলেন না। এখন আমায় মিষ্টি করে তুমি তুমি বলছেন, কোথাও কোনো গড়বড় নেই তো? থাকলে থাকবে, এখন আপাতত খাওয়ায় মনোযোগ দিই। শুনুন শুনুন শুনুন, আজ শক্তি শ্রেষ্ঠ, শক্তির উপাসক, বলশালী মহান রাজা ইউরিপাসের সাথে বাঁটুলের মল্লযুদ্ধের কথা ছিল। কিন্তু এমন প্রবল বলশালী রাজার সাথে যুদ্ধের ভয়ে বাঁটুল পালিয়ে গেছেন। তাই মহারাজ ইউরিপাসকেই মল্লযুদ্ধের বিজয়ী ঘোষণা করা হলো। প্রমাণ হলো রাজা ইউরিপাসই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী মানুষ। তাহলে কি আমাদের উদ্ধার করা কি আমাদের উদ্ধার করা কেউ রইল না? কি হবে? বাটুলদা সত্যি কি পালিয়ে গেল বাচ্চু? ব্যাপারটা কেমন গন্ডগোলের ঠেকছে না রে? আমারও রে, বাঁটুল্লা তো পালানোর মানুষ নয়। নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে বিচ্ছু। চুপচাপ থাক, দেখাই যাক না কি হয়। রাজামশাই, রাজামশাই, আমাদের এখানে তো একটাই নদী, সেই নদীর জল শুকিয়ে গেছে। কি? জল শুকিয়ে গেছে মানেটা কি? ওই নদীর জল আজ সকাল থেকে অল্প অল্প করে কমতে শুরু করেছে। এখন জল প্রায় শেষ। রাজামশাই, তাড়াতাড়ি দেখবেন, চলুন। নদী না থাকলে ফসল ফলবে না মহারাজ। আর তাহলে আপনার শরীর চর্চার জন্য প্রয়োজনীয় খাবারটাও পাবেন না। যা চেহারা বানিয়েছেন আপনি, খাবার না পেলে তো দুদিনেই খসে পড়বে। আপনি তো না খেতে পেয়ে মরবেন মহারাজ। বাঁটুল, এমন করো না।
তাহলে গোটা রাজ্য অনাহারে মরবে। আমাদের বাঁচাও বাটুল। আপনি যখন নিজের ভুলটা বুঝতে পেরেছেন, তাহলে আমি নদীর জল ফিরিয়ে দিচ্ছি। আমি সত্যি বুঝিনি বাটুল, শক্তির নেশায় মত্ত হয়ে আমি হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বাটুল। কিন্তু এই যে তুমি নদীর জল শুষে নিলে, এ নিশ্চয়ই কোনো তন্ত্র সাধনার ফল। না, এসব কিচ্ছু না। আসল কথা হলো মনের জোর। মনের জোরেই সব সম্ভব। আমি আপনাকে 3টে সুযোগ দিচ্ছি। আপনি আমায় 3টে ঘুষি মেরে টলানোর চেষ্টা করুন। রাজা মশাই, এই যে জোরটা দেখলেন, সেটাও আমার মনের জোর। আপনি দৈহিক শক্তির পেছনে ছুটছেন, কিন্তু মনের জোরটাই আপনি তৈরি করেননি। আপনি জানেন, আপনি যে গায়ের জোরের বড়াই করছেন, তার জন্য আপনার প্রতিবেশী রাজ্যের রাজারা আপনাকে ভয় পায়। এটা আমি যদি আপনার মূর্তি তুলে ফেলতে পারি, তাহলে তারা একজোট হলে আপনার কি করতে পারে সেটা ভেবে দেখেছেন? আর আপনার এই পেশি শক্তির জন্য আপনার রাজ্যের প্রজারা আপনাকে ভয় পায়। আপনি নিজের খাদ্যের চাহিদা মেটাতে তাদের বঞ্চিত করছেন। তারা অনাহারে অর্ধাহারে থাকে। তাদের কথাও ভাবুন। তাই হবে বাটুল। আমি সবার আগে আমার প্রজাদের কথা ভাববো, আর তারপর প্রতিবেশী রাজ্যের সাথেও সম্পর্ক ভালো করার চেষ্টা করব। আর আমি তোমায় কথা দিচ্ছি, গায়ের জোর নয়, মনের জোরের দিকেই মনোযোগ দেব বাটুল। শারীরিক শক্তি তো অনেকেরই থাকে, কিন্তু মনের জোর কজনের থাকে, সেই জোরটাই কিন্তু আসল কথা। কি তাই না?